শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়টি হচ্ছে ঢাকা জেলার তেজগাঁও থানা শিক্ষা অফিসের অন্তর্ভুক্ত। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও উহা নিম্ন মাধ্যমিক সংযুক্ত। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে অধ্যায়টি আলোচনা করব, সে অধ্যায়টির নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। এবং এই অধ্যায়টির উপর ইতিমধ্যে একটি অনলাইন ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বক্সে আমাকে জানাবে। তাহলে জি নিচে স্যার। আজকে আলোচনার বিষয়বস্তুটি একটি দেখো। এই যে এখানে কি লেখা আছে বলো। স্যার মূলদ ও অমূলদ সংখ্যা। সংখ্যা। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আজকে আলোচনার বিষয়। এবং নিচে আমার নাম পরিচয় দেখতে পাবে। এই যে আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাহলে আচ্ছা, গত ক্লাসে আমরা মূলদ ও অমূলদ সংখ্যার প্রথম ক্লাসটি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। বলতো যে গত ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে? স্যার সংখ্যা, হ্যাঁ, স্যার সংখ্যা স্যার, তারপর স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এগুলো কি সংখ্যা শ্রেণী বিভাগ না? হ্যাঁ, সংখ্যা শ্রেণী জি স্যার। বিভাগ। হ্যাঁ, কি হ্যাঁ কি কি? সংখ্যা শ্রেণী বিভাগ। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা শ্রেণী সং- বিভাগ। শ্রেণী বিভাগগুলো কি কি? স্যার স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। হ্যাঁ, স্যার এখানে ভগ্নাংশ পর্যন্ত ছিল, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা স্যার আপনি লেখেননি। না 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 না, ওটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আর বাস্তব সংখ্যা বুঝতে গেলে আরো দুটি ক্লাস আমাদের লাগবে। তবে আমরা যে এই যে স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং ভগ্নাংশের মধ্যে সাধারণ, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। তবে জি মূলদ স্যার। সংখ্যার ধারণা পেতে গেলে গেলে আরো কিছু বিষয় আমাদের কিন্তু জানা দরকার। বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য জি এগুলো স্যার। মূলদ সংখ্যার চূড়ান্ত সংজ্ঞার পূর্ববর্তী কিছু শ্রেণী আমরা আলোচনা করছি। এবং আমরা কিন্তু গত ক্লাসে সাধারণ ভগ্নাংশ দিয়ে শেষ করেছি, তাই না? জি স্যার। জি এবং স্যার। সাধারণ ভগ্নাংশের আলোচনায় আমরা কিন্তু আলোচনা করেছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, করেছি কি না? জি স্যার। এবং দেখা শেষে এবং এরপর আমরা কি করেছি যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর উদাহরণ সহকারে দেখিয়েছি কিনা? জি স্যার। জি স্যার। এবং সবার শেষে আমরা কি করেছি বলো তো দেখি। স্যার সবার শেষে রূপান্তর, এরপর আহ, স্যার উম, সবার শেষে মানে কোনটাকে রূপান্তর করেছি, কোনটাকে কিসে রূপান্তর করেছি? স্যার পূর্ণ সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশে হ্যাঁ, পরিবর্তিত। রূপান্তর, হ্যাঁ, এটা দিয়ে আমরা কিন্তু জি স্যার। গত ক্লাসটা কিন্তু শেষ করেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা জি স্যার। এবার আমরা আজকে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? করুন। জি এবার স্যার। দেখো পরবর্তী স্লাইডে। এই যে জি প্রথম স্যার। অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে অধ্যায়টির নাম। এবার আমরা ওই দিন গত ক্লাসে আমরা সাধারণ ভগ্নাংশ আলোচনা করেছি, আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এই জি যে স্যার। দশমিক ভগ্নাংশ, লেখাটা একটু পড়ো, কি লেখা আছে? গণিত শাস্ত্রের লিখন পদ্ধতিতে দেখা যায় কোনো অঙ্কের স্থানীয় মান তার ঠিক ডান ডান দিকের অঙ্কের স্থানীয় মানের 10 গুণ হয়। আবার বাম দিকের দিক থেকে ডান দিকে এগিয়ে গেলে কোনো অঙ্কের স্থানীয় মান ঠিক পূর্ববর্তী অঙ্কের স্থানীয় মানের 10/1 অংশ হবে। হ্যাঁ। এভাবে দুই ঘর ডানে অঙ্ক স্থাপন করলে সেই অঙ্কের না, আমার মনে হয় স্থানীয় একটা মান লাইন তোমার স্কিপ করে গেছে, এভাবে পর যদি এককের এক ঘর ডানে। এই যে এই লাইনটা স্কিপ করে স্যার। গেছে। 10 ভাগের জি এক অংশ স্যার। হবে, তারপর থেকে পড়ো। 10/1 অংশ হবে। এভাবে যদি এককের এক ঘর ডানে অঙ্ক স্থাপন করা হয় তবে সেই অঙ্কের মান তত দশমাংশ দশমাংশ। হবে। দুই ঘর ডানে অঙ্ক স্থাপন করলে সেই অঙ্কের স্থানীয় মান তত শতাংশ হবে। তিন ঘর ডানে অঙ্ক স্থাপন করলে সেই অঙ্কের স্থানীয় মান তত সহস্রাংশ হবে, ইত্যাদি। হ্যাঁ, এককের এরপর। ডান দিকে
এককের ডান দিকে অঙ্কগুলোকে পৃথকভাবে বোঝানোর জন্য এককের ডান দিকে কিছুটা উপরে একটি বিন্দু হ্যাঁ, স্থাপন করা হয়। একে দশমিক বিন্দু বলে। নিচে দশমিক বিন্দু ও তার সাপেক্ষে সংখ্যার অবস্থান ও বিন্যাস দেখানো হলো। হলো। আচ্ছা, এইটা হচ্ছে যে দশমিক ভগ্নাংশের ইতিহাসটা আমরা বললাম। আচ্ছা, এখন তোমাদের একটু কথা আমি বলি। এই যে এটা একটু আমি ইয়েতে দেখো, যেমন তোমরা দশমিক ভগ্নাংশের কথা বাদ দাও, স্বাভাবিক সংখ্যা তো জানো, জানো কি না? জি স্যার, জানি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনা নির্ধারণে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমরা নিচের ক্লাস থেকে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ এইসব স্থানের সাথে তোমাদের পরিচয় ঘটেছে কিনা? জি স্যার, হ্যাঁ, ঘটেছে। ঘটেছে। যেমন আমি যদি একটু বলি, একটু ব্যাপারটা দেখো, প্রথম লাইনে কোনো অঙ্কের স্থানীয় মান তার ঠিক ডান দিকের অঙ্কের স্থানীয় মানের 10 গুণ হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেমন আমি মনে করো যে একটা সংখ্যা, মনে করো 5, ঠিক আছে? 5 একটা অঙ্ক, ঠিক আছে? জি এখন স্যার। 5 জি যদি স্যার। এককের ঘরে বসে তাহলে এটা কি 5 একক হয় কিনা? জি স্যার। আচ্ছা, 5 একক আর 5 এই দুটো কি একই কথা না? জি স্যার। আচ্ছা, এখন আমি 5 যদি এবার এককের মানে বামে কি দশক স্থান থাকে কিনা এককের বামে জি স্যার। দশ, তাইলে জি এবার স্যার। 5 যদি একক থেকে সরিয়ে দশকে বসাই তাহলে 5 দশক হয় কিনা? জি স্যার, হয়। এখন কিন্তু এককের স্থান খালি রেখে কিন্তু আমি কোনো অঙ্ককে দশকে বসাতে পারি না। যদি আমি জি ওটাকে স্যার। স্থানান্তর করতে চাই এককের ঘরে, আমরা তখন দরকার পড়লে একটা শূন্য হলেও কিন্তু আমাকে বসাতে হবে, হবে কি না? হবে। জি স্যার। এখন আমি যদি 5কে যদি এককের স্থান থেকে সরিয়ে দশকের স্থানে নিয়ে যাই, তাহলে তার এককের স্থানে যদি শূন্য বসাই তাহলে 5 আর শূন্য মিলে 50 হয় কি না? জি স্যার, হয়। আবার এই 50-এ যেহেতু 50 সংখ্যাটা দশকের ঘরে যেহেতু 5 আর এককের ঘরে শূন্য, 50-কে 5 দশক লেখা যায় কি না? জি স্যার, যায়। আচ্ছা, এখন 50-কে, আচ্ছা আবার 5-এর সাথে 10 গুণ করলে, ওই যে তোমরা নামতা যে পড়ছো 5-এর নামতায়, 5 10-এ 50 হয় কি না? জি স্যার, হয়। তাইলে 50 সমান কি 5 × 10, তাহলে 50 হচ্ছে 5 দশক, আর হচ্ছে যে আর 5 × 10 মানে 5 একক ইন্টু 10, তার মানে এই যে 5 দশকটা তাহলে কিন্তু 5 এককের 10 গুণ কিন্তু হয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? জি স্যার। জি স্যার। আবার 50-এর পর এবার যদি এককের বামে দশক, দশকের বামে কি বলো তো? দশকের বামে শতক। শতক। এবার 5-কে দশক থেকে সরিয়ে এক ঘর বামে শতকের ঘরে নিয়ে যাই, ঠিক আছে? জি স্যার। তাহলে তাইলে কিন্তু দশকের ঘরে কি আমাকে আবার একটা শূন্য বসাতে হবে কিনা? জি স্যার, হবে। হ্যাঁ, তখন এটা কি 500 বা 5 শতক হয়ে যায় কি না? জি স্যার, হয়ে যায়। আচ্ছা, আবার 5 শতক, আবার 50-কে 10 দিয়ে গুণ করলে কি 500 হয় কি না? জি স্যার, হয়। হ্যাঁ, তাহলে এখন 500 মানে হচ্ছে 5 শতক, আর 50 মানে কি 5 দশক। তাহলে 50-কে 10 দিয়ে গুণ করা মানে 5 দশককে 10 দিয়ে গুণ করা, আর 50-কে 10 দিয়ে গুণ করলে কি 500 হয়, তার মানে 5 দশককে 10 দিয়ে গুণ করলে 5 শতক হয়। তাহলে ঠিক একইভাবে 5 দশক যেমন 5 এককে 10 গুণ হয়েছে, 5 শতক আবার 5 দশকের 10 গুণ হয় কিনা? মানে আবার জি স্যার। বলছি, হ্যাঁ, মানে 5 দশক যেমন 5 এককের 10 গুণ হয়েছে, তেমনি 5 শতক আবার 5 দশকের 10 গুণ হয় কিনা? হয় না? জি স্যার, হয়। ঠিক জি স্যার। একইভাবে আমি যদি 5 সহস্র লিখি সেটা আবার 5 শতকের 10 গুণ হয়ে যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে একটা অঙ্ককে যত আমি বাম দিকে সরাচ্ছি আর ওখানে যত শূন্য বসাচ্ছি, তত কি আগে স্থানীয় মানের থেকে 10 গুণ করে বাড়ছে কিনা? জি স্যার, পারছে। তাইলে কোনো একটা অঙ্ক যত ডান একক থেকে যত বামে আমি বসাচ্ছি ততবার করেই 10 গুণ করে ক্রমশ কিন্তু বাড়ছে, বাড়ছে কিনা? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। বাম দিকে গেলে যদি 10 গুণ করে বাড়ে, জি স্যার। আচ্ছা বাম দিকে গেলে যদি 10 গুণ করে বাড়ে, তাহলে আর বাম দিকে গেলে যদি ক্রমশ বাড়ে, আর ডান দিকে গেলে কি উল্টা ভাবে কমে যায় কিনা সেটা বলো। জি স্যার। জি ডান স্যার। থেকে বামে গেলে বেড়ে যায়, আর বাম জি থেকে স্যার। ডানে গেলে কি কমে যায় কিনা, উল্টাটা হয়ে যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন মনে করো
যে এবার আমি যদি উল্টা দিক থেকে বলি, যেমন একক থেকে 10 গুণ হচ্ছে দশক, দশকের 10 গুণ শতক, শতকের 10 গুণ সহস্র, এভাবে। এবার যদি আমি উল্টা দিক থেকে এগোতে থাকি, এবার সহস্রের 10 ভাগের 1 ভাগ কি শতক হবে কিনা, জি মানে স্যার। এবার উল্টা দিকে। এবার শতকের 10 ভাগের 1 ভাগ দশক হবে কিনা, জি স্যার হবে। আবার দশকের 10 ভাগের 1 ভাগ একক হবে কিনা, এবার উল্টা দিক থেকে করতেছি, হবে কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার তাহলে আমি এটাকে বাম দিক থেকে থেকে ডান দিকে গেলে এই জন্যই বলছে যে পূর্ববর্তী অঙ্কের স্থানীয় মানে 10 ভাগের 1 অংশ হবে। এই লাইনটা কি এবার লাইন দুটো কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার দেখো তৃতীয় লাইনটা এভাবে। আচ্ছা, এখন স্বাভাবিক সংখ্যায় একক স্থানীয় অঙ্কের পর কিন্তু আর কোনো স্থান থাকে না স্বাভাবিক সংখ্যায়, না। আমার কথা কি জি বুঝছো? স্যার। কিন্তু জি স্যার। দশমিক ভগ্নাংশে তোমাদের দেখবা এককের পরেও কিন্তু অঙ্ক থাকে। এটাই স্বাভাবিক জি সংখ্যা স্যার। দশমিক ভগ্নাংশের পার্থক্য, ঠিক আছে, বুঝছো তো? জি স্যার। এখন জি এখানে স্যার। একটু দেখো, এভাবে যদি এককের এক ঘর ডানে অঙ্ক স্থাপন করা হয়, সেই অঙ্কের মান তত দশমাংশ হবে। কি বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। দশমাংশ মানে কি 10 ভাগের 1 ভাগ না? এই যে জি স্যার। এই যে 10 ভাগের 1 ভাগ, এটাকে জি আমরা স্যার। এক দশমাংশ বা শুধু দশমাংশ বলতে পারি কি না? জি স্যার পারি। আচ্ছা, এখন তাহলে এখন আমি যদি আমি আগেই বলছি যে যত এক ঘর ডানে যাব তত এক দশমাংশ হবে। এখন 5 মনে করো এককের স্থানে আছে, এখন 5কে যদি এবার এক ঘর ডানে যদি যাই, তাহলে 5টা কি কমে গিয়ে 10 ভাগের 1 মানে 10 ভাগের 1 করে কমে যাবে কিনা সেটা বলো। জি স্যার। আর জি 10 স্যার ভাগের কমবে। 1 কমে যাওয়া মানে কি, মানে তত তাহলে 5 দশমাংশ হবে, হবে কিনা। জি স্যার। আবার এবার যদি এককের স্থান থেকে 2 ঘর ডানে মানে দশমাংশ থেকে যদি 1 ঘর ডানে বা এককের স্থান থেকে যদি 2 ঘর ডানে যাই, তখন কিন্তু 5, যেমন 10 থেকে দশমাংশ হইছে, তখন আবার শত থেকে কি তখন শতাংশ হয়ে যাবে, বুঝছো? জি এবার স্যার। জি আবার স্যার। ঠিক একইভাবে যেমন দশক, শতক, সহস্র, তখন আবার যত ডানে যাব দশমাংশের ডানে হচ্ছে শতাংশ, শতাংশের ডানে আবার তখন সহস্রাংশ হবে, আবার সহস্রাংশের ডানে আবার অযুতাংশ হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার একটা উদাহরণটা এবার তোমরা একটু দেখো উদাহরণটা। জি স্যার। এই যে দেখো এখানে কি লেখা, দেখো তো কি লেখা আছে, একটু পড়ো তো। স্যার 1 2 ডট দুয়ের পর 4 কমা, 5। এটা ডট না, এটা কমা। স্যার কমা। হ্যাঁ, ও স্যার। হ্যাঁ, কমা 4 5 কমা হ্যাঁ, 6 7 5 হ্যাঁ, ডট হ্যাঁ। 3 ডট মানে এটা 4 কিন্তু, আচ্ছা ঠিক আছে, ডট, আচ্ছা ডটই দাও, হ্যাঁ, তারপরে 3। 3 4 6 8। আচ্ছা, এখন একটা ব্যাপার একটু খেয়াল করো, দেখো তারপরে একটা কথা লেখা আছে, এককের ডান দিকের অঙ্কগুলোকে পৃথকভাবে বোঝানোর জন্য এককের ডান দিকে কিছুটা উপরে একটি বিন্দু ব্র্যাকেটে একটা ফোঁটা দিলাম স্থাপন করা হয়, জি একে স্যার। দশমিক বিন্দু বলে। লেখা আছে কিনা স্লাইডে? জি স্যার। জি এইখানে স্যার। দেখো এই যে 5, 5-এর পর, জি স্যার। এই যে 5-এর পরে কিন্তু কতগুলো অঙ্ক আছে, 3 4 6 8। এখন এইবার দেখো তো 5টা কিন্তু এককে ঘর, 5 আর 3-এর মাঝখানে দেখো একটা গোলাপি ফোঁটা দেখতে পাচ্ছ কিনা? জি জি স্যার। এই ফোঁটাটাকে কি পাচ্ছি। দশমিক বিন্দু বলে না, বলে কি জি না? স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখন একটু কথা একটু দেখো অঙ্কগুলো, দেখো একটা অঙ্কের পর একটা অঙ্ক আমি অনেকটা একটু গ্যাপ রেখে করেছি কিনা দেখো, একটা স্পেস জি রেখে স্যার। করেছি কিনা। যদিও জি স্যার। খাতায় করার সময় কিন্তু আমরা কখনোই এত স্পেস দিব না, কিন্তু স্লাইডে আমি এই কারণেই স্পেসটা দিয়েছি, যাতে প্রত্যেকটা অঙ্কের স্থানগুলো যাতে ঠিক মতো বসানো যায়। না হলে আমি যদি ওই যে খাতার মতো করে এভাবে বসাই না, তাহলে বসাতে গিয়ে একটু হিবিজিবি হয়ে যাবে, তোমার স্লাইড থেকে বুঝতে অসুবিধা হবে। এখন জি স্যার। প্রত্যেকটা অঙ্কের স্থানগুলোকে এখন আমি চিহ্নিত করব এবং বাম দিক থেকে চিহ্নিত করব, ঠিক আছে? জি দেখো স্যার। জি সবচেয়ে স্যার। বামে 1 আছে কিনা। জি স্যার। আচ্ছা, আমরা যখন দশমিকের আগে কি এখানে একটা 5 আছে কিনা, জি আছে স্যার। কিনা? আচ্ছা, জি 5, স্যার। তাইলে এই 5-এর স্থানটা কিন্তু কি একক হবে, কি আমার কথা বুঝছো? জি স্যার। আবার 5-এর বামে 7 আছে, 7-এর স্থানটা কি দশক হবে, হবে কিনা? জি স্যার। জি স্যার। আবার 7-এর এক ঘর বামে 6 আছে, তাহলে একক দশক, 6-এর স্থানটা কি শতক হবে, হবে কিনা? শতক। জি আচ্ছা, স্যার। এবার 6-এর এক ঘর বামে 5, তাহলে 5-এর স্থানটা কি হবে, শতকের পর কি হয়, স্যার হাজার। হাজার বা সহস্র। তারপরে জি স্যার। 4-এর স্থানটা কি, হ্যাঁ হাজারের পরেরটা কি বলো তো, হাজারের বামে
অযুত। অযুত, তাহলে 4 অযুত, তাহলে অযুতের পর 2 এর স্থানটা কি হবে? স্যার লক্ষ। লক্ষ। আর 2 এর বামে যে 1, একের স্থানটা কি হবে? স্যার নিযুত। নিযুত। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা একটু দেখো, এবার প্রত্যেকটা অঙ্কের উপরে আমি তার স্থানটাকে আমি এবার তুমি দেখতে পারবে। এই জি যে স্যার। দেখো, একের উপরে দেখো নিযুত লেখা কিনা, জি স্যার। 2 এর উপরে লক্ষ কিনা, 4 এর জি উপরে স্যার। কি অযুত, 5 এর স্থান হচ্ছে হাজার, 6 এর স্থান শতক, 7 এর স্থান দশক, 5 এর স্থান একক, তাই কিনা? জি স্যার। এইবার দেখো যে এইবার যখন 5 এর পর যখন 3 আসলো, 3 এর উপরে কি একটা দশমাংশ কথাটা লেখা আছে কিনা দেখো। জি স্যার। আবার জি স্যার। 4 এর উপরে 4 এর মাথার উপরে শতাংশ লেখা আছে কিনা, জি স্যার। 6 এর মাথার উপরে সহস্রাংশ আছে কিনা, জি স্যার। 8 এর উপরে অযুতাংশ লেখা আছে কিনা। জি স্যার। আচ্ছা, এখন এইবার তোমরা একটু দেখো, এবার কমার ব্যাপারটা বুঝো। তোমরা এই যে কমা বসানো কিন্তু 2টা রীতি আছে, একটা দেশি রীতি, একটা আছে আন্তর্জাতিক রীতি। আমরা সাধারণত দেশি রীতিটাকে বেশি ফলো করি, কি বুঝতে পারছো? জি স্যার। এখন জি স্যার। তুমি এবার দশমিকের পরের অঙ্কগুলো বাদ দাও, দশমিকের আগের গুলো নিয়ে আমরা যখন কমা বসাই, দেখো একক, দশক, শতক, 3 ঘর বামে প্রথম কমাটা 5 এর পর বসিয়েছি কিনা দেখো। জি স্যার। জি স্যার। তারপরে আবার দেখো 5 এর পর 1, 2, আবার 2 ঘর বামে এই যে 2 এর পর দ্বিতীয় কমাটা বসিয়েছি কিনা, ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন দেখো প্রত্যেকটা অঙ্কের স্থান দেখো, তাহলে 1 নিযুত, 2 লক্ষ, 4 অযুত, 5 হাজার, 6 শতক, 7 দশক, 5 একক, 3 দশমাংশ, 4 শতাংশ, 6 সহস্রাংশ, 8 অযুতাংশ। প্রত্যেকটা অঙ্ককে যদি আলাদা আলাদা পড়ি তাহলে ব্যাপারটা এরকমই হবে কিনা। জি স্যার। আচ্ছা, এখন আমি একটা কথা বলছি, দশমিক। দশমিক কিন্তু এই যে দেখো 5 আর 3 এই দুইটার মাঝখানে আমি একটা দশমিক চিহ্ন বসিয়েছি কিনা। জি স্যার। এখন কেন দশমিকটা বসিয়েছি, মনে করো আমি উপরের স্থানগুলো কোনোটাই লিখলাম না, ঠিক আছে, খালি সংখ্যাটাই বসিয়ে গেলাম, কিন্তু আমি যদি এখানে জি স্যার। দশমিকটা না বসাই তাহলে কি 3 যে তাহলে 3 যে দশমাংশ সেটা কি বোঝা যাবে? না স্যার। হ্যাঁ, তখন কিন্তু আমি যদি এখানে দশমিকটা না বসাই আর উপরের লেখাগুলো, এই সবুজ লেখাগুলো যদি না থাকে, তখন মনে হবে না যে এককে ঘরে 8 বসছে, এরকম মনে হবে কিনা। জি মনে স্যার। করো আমি দশমিকটাকে উঠাই দিলাম, উপরে সবুজ লেখাগুলোকে উঠাই দিলাম, তখন মনে হবে না যে সবার পরে 8 বসছে, নিশ্চয়ই 8 স্থান একক, এরকম একটা কিছু মনে জি স্যার। হবে কিনা। জি স্যার হবে। কিন্তু যাতে মনে না হয় এই জন্যই আমি 5 আর 3 এর মাঝখানে একটা দশমিক বসিয়েছি, তাইলে যাতে কোনটা এককের স্থানটা কোথায় বসবে যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তোমরা তাহলে এখন এবার একটা দশমিক ভগ্নাংশ পড়ার কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে দশমিকের আগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে যে গঠিত সংখ্যাটাকে, সেটাকে আমরা মানে ওই যে দেশি রীতি অনুযায়ী আগে পড়বো, তারপর পড়ার পর দশমিক শব্দটাকে মুখ দিয়ে উচ্চারণ করব, এবং এরপর প্রত্যেকটা অঙ্ককে আমরা আলাদা আলাদা কিন্তু মানে বাম থেকে ডানে আলাদা আলাদা পড়তে হবে। কি আমার কথা বুঝছো? যেমন জি দেখো স্যার। এখানে এই যে কমা, বাম দিক থেকে, এবার বাম থেকে কমা, বাম দিক থেকে দেখো 12 পর প্রথম কমাটা বসেছে কিনা। জি স্যার। এখন 12 তে 1 আগে, 12 ডানে কি 12 তে 1 আগে বসছে, 2 পরে বসছে কিনা দেখো, পয়েন্টারটার দিকে জি স্যার। তাকাও। এখন 2 এর জি স্যার। স্থানটা কি লক্ষ কিনা দেখো, 2 এর জি স্যার। উপরে। তাহলে এই জি যে, স্যার। তাহলে এটা 12 লক্ষ বলা যায় কিনা। জি স্যার বলা যায়। তাহলে 12 লক্ষ হয়ে গেছে, প্রথম কমার কাজ শেষ। তারপরে 4 আর 5 এই দুইটার পরে কি আরেকটা কমা বসেছে কিনা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, এই যে দেখো দেখো 12 পর তো জি কমা, স্যার। 12 লক্ষ হয়েছে। তারপর 2 এর পর আবার 4 আর 5 লিখে 5 এর পর আরেকটা কমা বসিয়েছি কিনা। কি শুনতে পাচ্ছ না? কি হলো? হ্যালো। হ্যাঁ, এই যে আমি এই যে যেটা জি বলছি, স্যার। এই যে 12 পর তো আমি একটা কমা বসিয়েছি। 12 12 যেহেতু আগে 1 পরে 2 এবং 2টা 2 এর স্থানটা কি লক্ষ কিনা। জি স্যার। তাহলে এটা কি হলো, 12 লক্ষ হলো, হলো কিনা। জি স্যার। আচ্ছা, 12 লক্ষের পর দেখো 45-এর পর আরেকটা কমা বসেছে কিনা। জি স্যার। আচ্ছা, এখন এই 45-এ
এই যে পরে 5 বসেছে, 5-এর স্থানটা কি হাজার কিনা? জি স্যার। তাহলে 12 লক্ষের পর 4 আর 5 মিলে 5-এর স্থান যেহেতু হাজার, তাহলে 12,45,000 বলা যায় কিনা? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার, বলা যায়। 12,45,000। এইবার দেখো, এইবার দেখো যে এইবার ছয়ের স্থানটা কি শতক কিনা? এই যে দেখো, এই যে পয়েন্টারটার দিকে তাকাও, 6 স্থানটা কি শতক জি স্যার। কিনা? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাহলে জি কি স্যার। লিখি? জি স্যার। 12,45,600 আর 7 আর 5 মিলে 75। 75। তাহলে জি স্যার। এককের আগের সংখ্যাটা, দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে 12,45,675 বলা যায় কিনা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে পুরা সংখ্যাটাকে আমরা দেশি নীতি অনুযায়ী আমি পড়লাম 12,45,675। তারপরে দেখো একটা দশমিক চিহ্ন আছে কিনা? জি স্যার, আছে। তখন আমরা মুখ দিয়ে বলবো 12,45,675 দশমিক। ঠিক আছে, বুঝতে জি স্যার। পারছো? জি। জি দশমিকের স্যার। পর তাই বলে আবার তোমরা 3,468 বলে বসবা না। দশমিকের পর জি স্যার। প্রত্যেকটা অঙ্ককে আলাদা পড়তে হবে। দশমিকের পর আমি আবার বলছি 12,45,675 675। দশমিক 3,468 এভাবে কিন্তু প্রত্যেকটা দশমিক ভগ্নাংশকে পড়তে হবে। আমার কথা বুঝতে পারছো? জি। জি স্যার। হ্যাঁ, মানে দশমিক কে পরেই যখনই আসবে তখন প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা পড়তে হবে। এভাবেই কিন্তু দশমিক ভগ্নাংশকে পড়ার নিয়ম। কি বুঝতে পারছো? জি স্যার। জি। এগুলো নিচের ক্লাসে আলোচনা হয়েছে, তারপরও যাতে কোনো অসুবিধা না হয় আমি এগুলো রিভিউ করছি। এইবার দেখো, এই যে দেখো দশমিকের নিচে আমি একটা এই যে আপ অ্যারো সাইন দিছি কিনা, দেখো নীল রঙের। জি স্যার। এটা হচ্ছে তীর চিহ্ন। এই যে এটা হচ্ছে দশমিক বিন্দু, কি দেখতে পাইছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে তাইলে এই যে 12,45,675 দশমিক 3,468 এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ইচ্ছা করলে উপরের লেখাটা লেখার দরকার নাই, তুমি নিচের এই উদাহরণটা তুমি একটু খাতায় লিখতে পারো। তবে এখানে যেমন একেবারে স্পেস দিয়ে দিয়ে করছে, এত স্পেস দিয়ে লেখার দরকার নাই। তুমি এটা একটু স্বাভাবিকভাবেই এটা একটু লিখে রাখো। আর এই যে একের উপর নিযুত কথাটা লেখার দরকার নেই, খালি নি লিখবা, দুইয়ের উপর খালি ল লিখবা, চারের উপর খালি অ লিখবা, পাঁচের উপর হা লিখবা, মানে এরকম করে এটা লিখবা। তাহলে এটা একটু জি খাতায় স্যার। একটু উঠিয়ে নাও। আর দশমিকের জায়গায় এইটাকে একটু টিক দিয়ে দশমিক বিন্দু হিসেবে চিহ্নিত করতে পারো। এইটা একটু খাতায় একটু জি স্যার। লেখো, লেখা হলে জি স্যার। আমাকে বলবা। জি স্যার। স্যার, শেষ। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে বলো তো এই সংখ্যাটাকে কিভাবে পড়া হয়, আরেকবার বলো। স্যার, এই সংখ্যাটাকে 12,000, ঠিক করে বলো, 12, দেখে বলো। 12 লক্ষ, 12,45,675.3468। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার পরবর্তী স্লাইডটা একটু দেখো এবার। জি স্যার। হুম, আচ্ছা, আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে একটু পড়ো, দেখো। দশমিক বিন্দু দিয়ে যে ভগ্নাংশ বা সংখ্যা লেখা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। হ্যাঁ, যেমন ওই যে একটু আগে যে যেমন সংখ্যাটা, ওই যে 12,45,000, এই যে দেখো 12,45,675.3468, ওই যে এভাবেই কি আমরা একটা দশমিক ভগ্নাংশ পড়ি কিনা, পড়ি নাকি পড়ি না? জি স্যার। ওই যে জি স্যার, একের পড়ি। ঘর যে নিযুত ছিল, দুয়ের ঘর লক্ষ ছিল, এভাবে করে জি মানে স্যার। প্রত্যেকটা অঙ্ককেই তার অঙ্ক সহ স্থানীয় মানগুলোকে এভাবে, যেমন একের স্থান কি নিযুত ছিল, তাহলে এর অর্থ কি এক নিযুত। দুইয়ের স্থান ছিল লক্ষ, মানে বাম থেকে ডানে 2 লক্ষ। তারপরে দুইয়ের জি স্যার। ডানে আবার চার, চারের স্থানটা ছিল অযুত, এই যে 4 অযুত। পাঁচের স্থানটা হচ্ছে যে যে হাজার, 5,000। ছয়ের স্থানটা শতক, 6 শতক। সাতের স্থান দশক, 7 দশক। পাঁচের স্থান একক, 5 একক। তারপর তিনের স্থান দশমাংশ, 3 দশমাংশ। চারের জি স্থান স্যার। শতাংশ, 4 শতাংশ। ছয়ের স্থান সহস্রাংশ। এইটা কি বুঝতে পারছো? তাহলে জি স্যার। এইখান জি স্যার। থেকে এই পর্যন্ত, হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা আর এইখান থেকে একদম এই পর্যন্ত এটা একটু খাতায় নোট ডাউন করে নাও। জি স্যার। হ্যাঁ, একদম এবং পর্যন্ত।
লেখা হলে আমাকে বলবে। জি স্যার। আচ্ছা, এটা একটু দ্রুত লেখাটা শেষ করো, আমাদের আরো অগ্রসর হতে হবে। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, এবার এবং পর্যন্ত লিখেছো, এবার দেখো এবং এর পর দেখো এই যে ওই সংখ্যাটা, এই যে 12,45,645, এই যে এটাকে আমি লিখেছি, দেখতে পেয়েছো? জি স্যার। দেখো এই যে এটা কি, এই যে দেখো এই যে 12,45,675.3468, এটা কি ধরনের ভগ্নাংশ বলো তো এটা? স্যার এটা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এখন দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে করার একটা আবার সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই যে আমি এখান থেকে দেখো কমাগুলোকে উঠায় দিলাম, দশমিকটাকে উঠায় দিলাম, ঠিক আছে? উঠায় জি দিলে স্যার। দেখো ওই যে 1 2 4 5 6 7 5 3 4 6 8, তখন এই অঙ্কগুলো নিয়ে যেই স্বাভাবিক সংখ্যাটা গঠিত হয় এটাই কিন্তু সাধারণ ভগ্নাংশের লব। কি বুঝতে পারছো কিভাবে লিখছি? জি স্যার। জি তারপর স্যার। একটা ওই যে যেহেতু আপনি সাধারণ ভগ্নাংশ, তাহলে নিচে একটা দাগ মানে ভাগ চিহ্ন দিলাম। এবার হরে কি করলাম, সবার বামে কি একটা এক লিখলাম, লিখলাম কি না? জি স্যার। এবার দেখো এই যে যে দশমিক বিন্দু, এই যে দশমিক, এটার পর কয়টা অঙ্ক আসছে? কি আচ্ছা, দশমিকের পর স্যার কি কি অঙ্ক আছে? স্যার 3 4 6 8। তাহলে কয়টা অঙ্ক আছে দশমিকের স্যার পরে? চারটা। চারটা অঙ্ক, এই চারটা। জন্য এখানে চারটা শূন্য বসালাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইভাবে করে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশকেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কি আমার কথা বোঝা জি স্যার। গেছে? জি এখন স্যার। তাহলে তাইলে দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দু, আর এই জন্য দশমিক ভগ্নাংশ বুঝার আগে আগে দশমিক বিন্দু কি সেটা জানতে হবে, তারপর দশমিক বিন্দুটা জানলেই আমরা দশমিক ভগ্নাংশ জানবো। তাহলে ক্লিয়ার আমার কথা? জি স্যার। আচ্ছা, এবার দেখো পরবর্তী যে ব্যাপারটা, যেমন গত ক্লাসে আমরা যে 3 প্রকার সাধারণ ভগ্নাংশ পড়েছিলাম, মনে আছে গত ক্লাসে? জি স্যার। কি কি জি স্যার। সাধারণ 3 প্রকার সাধারণ ভগ্নাংশ কি কি? স্যার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ঠিক তেমনি দশমিক ভগ্নাংশ কিন্তু 3 প্রকার, বুঝছো? দেখো এবার জি স্যার। এই যে দশমিক ভগ্নাংশ মোটামুটি 3 প্রকার। আচ্ছা দেখো এই যে রোমান এক দিছি, দেখো এখানে সবুজ লেখাটা কি লেখা দেখো? সসীম দশমিক। এটা হচ্ছে এখানে 1 নাম্বার। আচ্ছা যাই হোক, লেখাটার এখন জি পড়ার স্যার। দরকার নাই। এবার দেখো, এবার জি 2 স্যার। নাম্বার, দেখো সবুজ লেখাটা কি? আবৃত্ত বা পৌন। এটা কি স্যার? পৌনপুনিক দশমিক। মানে তিনটা, পৌনপুনিক একটা আছে সসীম দশমিক। দশমিক, একটা আছে আবৃত্ত বা পৌনপুনিক দশমিক। আচ্ছা জি এইগুলো স্যার। এখানে। আচ্ছা এবার দেখো রোমান 3, সেটাতে কি লেখা? অসীম দশমিক। অসীম দশমিক। আচ্ছা তাহলে এগুলো সবগুলো এত ডিটেলস লেখার দরকার নাই। তুমি এই যে দশমিক ভগ্নাংশ 3 প্রকার, এই 3টা প্রকার পয়েন্ট দিয়ে দিয়ে নিচে নিচে একটু লিখে যাও। সসীম দশমিক, আবৃত্ত বা পৌনপুনিক দশমিক, অসীম দশমিক, এই তিনটা জি স্যার। পয়েন্ট দিয়ে দিয়ে লিখে যাও আগে। হ্যাঁ, লেখা হলে আমাকে বলবে। জি স্যার। কি লেখা হয়েছে? তিনটা প্রকার, জাস্ট 3টা প্রকারের নাম শুধু লিখবে। জি স্যার শেষ। আচ্ছা এখন একটি কথা আমি বলি, সাধারণভাবে যেমন যেমন কোনো কিছু উল্লেখ না করলে ভগ্নাংশ বলতে কি আমরা সাধারণ ভগ্নাংশকে বুঝে থাকি কিনা, জি স্যার। আর জেনুইন যে আর সত্যিকার ভগ্নাংশটা কি, প্রকৃত ভগ্নাংশ কিনা, জি স্যার। এগুলো গত ক্লাসে। তেমনি আমরা যদি কোনো কিছু উল্লেখ না করি দশমিক ভগ্নাংশ বলতে আমরা কিন্তু সসীম দশমিককেই বুঝে থাকি।
আমার কথা বুঝতে থাকি। পারছো? হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এইবার এইটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, সসীম দশমিক, এখানে দশমিক চিহ্নের ডান দিকে কয়েকটি মাত্র অঙ্ক থাকে, লেখা আছে কিনা? জি স্যার। আচ্ছা, ক্লাস 6 পর্যন্ত তোমরা কিন্তু দশমিক ভগ্নাংশ সম্পর্কে পড়েছো এবং দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সরল এবং দশমিক ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা সমাধান করেছো। যেমন দেখো যে উপরে যে কালো লেখাটা, যে 12,45,675.34 এটা কি একটা অনেক বড় একটা সংখ্যা না? দেখো, জি অনেক। স্যার। জি কিন্তু স্যার। যত বড় সংখ্যাই হোক, দেখো দশমিকের পর মাত্র 4টা ঘর আছে কিনা? জি স্যার। আচ্ছা, এইবার দেখো, এবং এটা কিন্তু উপরে যে 12,45,675.3438, এই দশমিক ভগ্নাংশটা কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ। কারণ দেখো, জি এই স্যার। যে যেমন দশমিকের পর 3, 4, 6, 8, আটের পর কি আর এখানে আর কোনো অঙ্ক আছে? না স্যার। তার মানে এখানে দশমিকের পর যতটাই অঙ্ক থাকুক না কেন, একটা পর্যায়ে কিন্তু এটা শেষ হয়ে যাবে, একটা পর্যায়ের পর কিন্তু ওটা আর থাকবে না। আমার কথা কি বুঝতে না। পারছো? হ্যাঁ। জি স্যার। জি আচ্ছা, স্যার। যেমন মনে করো একটা, আমরা কি সবাই তো মানুষ, তাই না? মানুষ কি জি না? স্যার। এখন জি স্যার। এখন সব, যেমন কোন কোন মানুষ কি, কেউ অনেক সময় মানে 30 বছর পর্যন্ত বাঁচে, কেউ 50 বছর পর্যন্ত বাঁচে, কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে। আবার কোন কোন মানুষ কি 100 বছরও বাঁচে না, বাঁচে কি না? জি স্যার। বাঁচেন। তারপরে আবার কেউ কেউ হয়তো 110, 120 বছর বাঁচতে পারে। কিন্তু যত বছরই বাঁচুক, কিন্তু একটা মানুষ কি কখনো সারা জীবন বাঁচে, সেটা বলো তো? না স্যার। না স্যার। একটা পর্যায়ের পর সে মারা যায় কিনা, মানে বিলুপ্ত জি হয়ে স্যার। যায় কিনা। জি তেমনি স্যার। সসীম দশমিকে, দশমিকের পর 1 ঘর থাকতে পারে, 2 ঘর থাকতে পারে, 4 ঘর, কেন 10 ঘর, 20 ঘর, 50 ঘর, 500 ঘরও থাকতে পারে। কিন্তু যতই থাকুক না কেন, একটা পর্যায়ে পর কিন্তু এটা শেষ হয়ে যাবে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি পারছো কি স্যার। না? হ্যাঁ, তাহলে জি স্যার। যেমন 0.2034, এই যে দশমিকের পর 2034, চারের পর কিন্তু আর কোনো অঙ্ক নাই। তাহলে 0.2034 এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ কিনা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি যাই স্যার। হোক, এটা লেখার কোনো দরকার নাই। কিন্তু কোনটা একটু লেখার দরকার আছে, কারণ সসীম দশমিক তোমরা ক্লাস 6 পর্যন্তই পড়ে আসছো, এটা নিয়ে আর লেখার কিছু নাই। এইবার দেখো, আচ্ছা এটা পরে লিখবা, আগে বিষয়টা একটু বুঝে নাও। দেখো 2 নাম্বার, আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক, এই যে আমি পয়েন্টারটা দিয়ে চিহ্নিত করছি, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার দেখো এইটার একটু বিশেষত্বটা দেখো, এটা কিন্তু কখনোই আগে তোমরা দেখো নাই, বুঝতে পারছো? কিন্তু এইটা জি স্যার। তোমাদের বোঝার দরকার আছে। তুমি বলতে পারো স্যার, ইভেন তোমাদের পাঠ্যপুস্তকে এটা নেই, তুমি বলতে পারো স্যার এটা তো পাঠ্যপুস্তকে নেই, আপনি কেন এটা দিলেন? কারণ মূলদ ও অমূলদ সংখ্যার সাথে কিন্তু এটার সম্পর্ক আছে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় জি কথা, স্যার। এগুলো কিন্তু যে মূলদ সংখ্যা, সেটা আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করব। তার আগে আজকের ক্লাসটা বুঝো, তাইলে পরে তোমরা বুঝবা কেন আমি এগুলো আলোচনা করেছি। দেখো, এখানে দশমিক চিহ্নের ডান দিকে অঙ্কগুলোর অংশবিশেষ আবৃত্ত হয়ে থাকে, লেখা আছে কিনা? জি স্যার। আচ্ছা, এই আবৃত্ত জিনিসটা মনে হয় তোমরা বুঝতে পারো নাই, তাই না? জি স্যার। এটা না বোঝারই কথা। আচ্ছা, এইবার দেখো, যেমন দেখো এখানে 70.125 এই কথাটা লেখা আছে কিনা? জি স্যার আছে। আচ্ছা, এটা তো আছে, কিন্তু দেখো তো একের মাথার উপর একটা ফোঁটা আর 5-এর মাথার উপর একটা ফোঁটা দেখতে পাচ্ছ কিনা? জি। জি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে এইখানেই। কিন্তু সসীম দশমিকের সময় কি মাথার উপর কোনো ফোঁটা দেখেছিলে? না স্যার। কিন্তু এইখানে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সসীম দশমিক আর পৌনঃপুনিক দশমিকের মধ্যে পার্থক্য। আর এই যে যেই অঙ্কগুলোর মাথার উপর ফোঁটাগুলো দেখতে পাচ্ছ, যেমন এই যে 70-এর পর যে ফোঁটাটা, এটা হচ্ছে দশমিক বিন্দু। আর 1 আর 5-এর উপর যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে আবৃত্ত বিন্দু। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এইখানে দেখো যে ব্র্যাকেটে কি লিখছি, এখানে 125 অংশটি আবৃত্ত মানে 1, 2, 5, সরি, কারণ দশমিকের প্রত্যেকটা অঙ্ক আলাদা, 1, 2, 5 অংশটি আবৃত্ত হবে, লেখা আছে কিনা জি স্যার। দেখো। আচ্ছা, এখন আবৃত্ত হবে মানে দেখো, এখন 1-এর উপর একটা ফোঁটা, দুই 2-এর উপর ফোঁটা নাই, আবার 5-এর উপর ফোঁটা। তুমি বলতে পারো যে স্যার এখানে 1, 2, 5 আবৃত্ত, আপনি 2-এর উপর কেন ফোঁটা বসালেন না?
কেন 2-এ জি ফোটায়? স্যার। কারণ প্রথম ফোটাটা শুরু হয়েছে কি 1 থেকে, আর শেষ হয়েছে কি 5-এ গিয়ে। কি আমার কথা 5-এ। বুঝতে পারছো? এই জন্য জি স্যার। মানে যে অঙ্ক থেকে ফোটা আবৃত বিন্দু শুরু হয় খালি সে অঙ্কের উপরে, আর যে অঙ্কে গিয়ে আবৃত বিন্দুটা শেষ হয় শুধু সে অঙ্কের উপর কিন্তু ফোটা, মানে সবগুলো অঙ্কে ফোটা বসানোর দরকার নেই, খালি প্রথম অঙ্ক আর শেষ অঙ্কের উপর ফোটা বসালেই হবে। কি আমার কথা হবে। কি বুঝতে পারছো? জি স্যার। এইবার দেখো 70.125 কে কি লেখা হয়? দেখো কি লিখছি, দশমিক 70.125, এই যে 125, আবার দেখো 125 125 লিখে ডট 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 দিয়ে গেছি কিনা। জি স্যার। তাইলে এই জন্যই এই যে দেখো, কিন্তু আমি যে এখানে 5-এর পর যে ফোটা 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 দিয়ে গেছি, তার মানে এখানে এখানে কিন্তু কোনো শেষ নাই। আমার কথা কি নাই। বুঝতে পারছো? কিন্তু জি সসীম স্যার। দশমিক হলে কি হতো, একটা পর্যায়ের পর শেষ হয়ে যেত, কিন্তু এখানে ফোটা ফোটা দিছি মানে এটা কিন্তু কোনো শেষ নাই। আমার কথা কি বুঝতে নাই। পারছো? হ্যাঁ। জি স্যার। আবার জি স্যার। দেখো, এটা একটা মজার ব্যাপার, দেখো এই যে 1-2-5-এর পর আবার 1-2-5, আবার 1-2-5, আবার 1-2-5, এভাবে কিন্তু আসে। যেমন মনে করো একটা বাস্তব উদাহরণ দেই, এক সপ্তাহে কতদিন বলো তো? এক সপ্তাহে স্যার 7 দিন। আচ্ছা 7 দিনের নাম বলো তো? 7 দিনের নাম হ্যাঁ শনি, রবি, সোম, হ্যাঁ সোম, হ্যাঁ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা শুক্র পর যখন এই যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শুক্রর পর পরের দিনটা আবার কি বার হবে? আহ, শুক্রর পর আবার পরের দিন শনি স্যার। দেখো তো এই যে শনিবার। শনি থেকে শুক্র যাওয়ার পর আমরা আবার ঘুরে শনি থেকেই শুরু করতেছি কিনা, দেখো করি জি কিনা। স্যার। আবার জি যখন স্যার। শুক্র আসে আবার শনি থেকে শুরু করি কিনা, করি কিনা। জি। জি স্যার। তাইলে এইভাবে করে আমরা কি এই যে সপ্তাহটা ঘুরে গেলে আবার সপ্তাহের প্রথম দিনটা থেকে শুরু করি না, করি কিনা। জি স্যার। তাহলে এইখানেও মানে একের উপর ফোটা 5-এর উপর মানে একটা হচ্ছে তোমার ওপেনিং অঙ্ক, আর 5টা হচ্ছে ক্লোজিং অঙ্ক। তাহলে 1-2-5, তাহলে আবার 1-2-5, আবার 1-2-5, অনেকটা সপ্তাহ। আবার 12 মাসেও যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর মাস যখন শেষ হয়ে যায় আবার জানুয়ারি থেকে শুরু হয় কিনা, হয় নাকি হয় না। জি স্যার। জি তাইলে স্যার এই হয়। যে যে এই বছরগুলো যে ঘুরে আসতেছে, এটা কি একটা আবৃত্ত ভাবে সার্কুলার ওয়েতে ঘুরে আসতেছে না? জি স্যার। এই আবৃত দশমিকটাও কিন্তু এইরকমই। আমার কথা কি বুঝতে পারছো? এবং জি যেমন স্যার। সময়ের যেমন কোনো শুরু নাই শেষ নাই, এই আবৃত দশমিকেও কিন্তু কোনো শেষ নাই। আমার কথা কি শেষ বুঝতে নেই। পারছো? হ্যাঁ। জি স্যার। এখন জি স্যার। ইচ্ছা করলে তুমি এই আবৃত দশমিক, এটা আমার মনে হয় পয়েন্ট আউট নোট ডাউন করে নেওয়াটাই ভালো। এই যে রোমান 2 আবৃত দশমিকের একদম এই যে এই সবুজ ব্র্যাকেট পর্যন্ত, জি এটা স্যার। একটু খাতায় আমার মনে হয় লিখে রাখাটাই ভালো। এটা যেহেতু স্যার আগে লিখে নিয়ে। হ্যাঁ এটা একটু লিখে নাও। স্যার লিখে লিখে নাও। নিয়েছি। আচ্ছা ঠিক আছে। তাইলে সসীম দশমিক হলো, পৌনপুনিক দশমিক হলো। এবার রোমান 3-এ কি লেখা দেখো তো? অসীম দশমিক। হ্যাঁ, এখন অসীম দশমিকে দেখো উপরোক্ত 2 প্রকার দশমিক ছাড়াও দশমিক চিহ্নের ডান দিকের অংশগুলো অসীম কিন্তু। এইবার দেখো, দেখো পৌনপুনিকটাতেও কি দেখো লাস্টে ডট 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 বসছে কিনা। জি স্যার। আবার অসীম দশমিকে যে উদাহরণটাতে দিছি দেখো এখানেও লাস্টে ডট 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 বসছে কিনা। হ্যাঁ, জি স্যার। কিন্তু দুইটার মধ্যে কিন্তু একটু দুইটাতেই কিন্তু অসীম, কিন্তু দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। পৌনপুনিকে অঙ্কগুলো কি আবার ওই যে ঘুরে ফিরে একই সিরিয়ালে বারবার আসতেছে আসতেছে কিনা, তাই তাই না? জি পৌনপুনিকে স্যার। 1-2-5-এর পর আবার 1-2-5 আসে, আবার 1-2-5, 1-2-5, 1-2-5, এভাবে চলতেই আছে, আছে কিনা। জি স্যার। কিন্তু অসীম দশমিকে একটু তফাৎ আছে, এখানেও শেষ হয় নাই। কিন্তু দেখো প্রথমবার কি 1-0, দেখো জি স্যার। দশমিকের পর একের পর কি একটা শূন্য আছে কিনা। জি স্যার। জি স্যার। আবার তারপর দেখো একের পর কি দুইটা শূন্য হয়েছে কিনা। জি স্যার। আবার দেখো পরের একের পর কিন্তু আবার দুইটা শূন্য না, পরের একের পর আবার 4টা শূন্য আছে কিনা। জি স্যার। আবার দেখো পরের একের পর 1-2-3-4-5, 5টা শূন্য আছে কিনা, আছে নাকি নাই। জি স্যার। তাইলে এখানে স্যার কিন্তু আছে। যেমন এখানে যেমন তোমাকে 1-2-5-এর পর 1-2-5 1-2-5, কিন্তু এখানে কিন্তু 1-0 1-0 এভাবে কিন্তু লিখতে পারছি না। খেয়াল করছো দুইটার মধ্যে? জি স্যার। যেমন ওখানে যেমন পৌনপুনিক দশমিকে দশমিকের পর নির্দিষ্ট অঙ্কগুলো যেমন একটা বৃত্তাকারে বারবার পুনরাবৃত্তি ঘটছে, কিন্তু এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটছে না। আমার কথা কি না। বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমার মনে হয় যে এটা আমি এই যে এখন এটা আমি আরেকটা লিঙ্ক কিন্তু আমি পাঠাচ্ছি। এটা 40 মিনিট হয়েছে, এটা আমি একটা আচ্ছা আরো 10 মিনিট আমি ক্লাস নিব, তারপরে কিন্তু আমি আরেকটা লিঙ্ক পাঠাবো। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আরো 10 মিনিট আছে। আচ্ছা আমি, আচ্ছা হ্যাঁ।
এটা আমি এবার দেখো, মানে আর 10 মিনিট হাতে আছে, এরপরে আমি আবার আরেকটা লিঙ্ক পাঠাবো। আচ্ছা এইবার দেখো এখানে কি লেখা দেখো তো। সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে প্রাপ্ত দশমিক ভগ্নাংশটি সসীম অথবা আবৃত দশমিক হবে। আচ্ছা এইটা একটা ব্যাপারটা তুমি দেখো, মনে করো তোমরা তোমাদের নিচের ক্লাসে কখনো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর কখনো কি তোমাদের শেখানো হয়েছে কিনা, মানে 1 স্যার, থেকে 5 এর মধ্যে কখনো? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা শিখানো হয়তো হয় নাই, কিন্তু এবার আজকের ক্লাসে কিন্তু সেটা শিখানো হবে, বুঝছো? জি কিন্তু স্যার। সাধারণ ভগ্নাংশকে তুমি যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করো, সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই দশমিক ভগ্নাংশটা কিন্তু সসীম হয়, কি বুঝতে পারছো? কিন্তু জি স্যার। কখনো কখনো দশমিক ভগ্নাংশটা সসীম না হয়ে সেটা কিন্তু আবৃত্ত দশমিক কিন্তু হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার দেখো যে কখন সসীম হয় আর কখন আবৃত্ত হয়। দেখো, আচ্ছা এই যে দেখো, এই যে কখন, এটা একটু এটা নোট করা দরকার, এটা বুঝে নাও কখন দশমিক সসীম দশমিক পাওয়া যাবে। দেখো, যে সাধারণ ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক শুধু 2 এবং 5, সেই ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করলে সসীম দশমিক পাওয়া যাবে। লেখাটা দেখতে পেয়েছো কিনা? জি স্যার। মানে এইটাকে এখন মনে করো তোমাকে একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া হলো, এত ভাগের এত দেওয়া হলো, ঠিক আছে? জি তুমি স্যার। কি জি স্যার। আগে থেকে কিভাবে বুঝবা যে এটাকে দশমিক বানালে এটাকে সসীম হবে না আবৃত্ত হবে? তখন তুমি কি করবা, যে দশমিক ওই যে সাধারণ ভগ্নাংশের তোমাদেরকে নিচের ক্লাসে এমনকি ক্লাস 6-এও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ শিখানো হয়েছে কিনা? জি স্যার। এবং মৌলিক উৎপাদকের বিশ্লেষণে তোমরা কিন্তু লসাগু গসাগুও কিন্তু করেছো, ঠিক আছে? জি স্যার। তোমরা যেটা করবা যে ওই হরটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা, ঠিক আছে? বিশ্লেষণ জি করে স্যার। দেখবা যে প্রত্যেক যদি এখানে 3টা ঘটনা ঘটতে পারে, যদি দেখো যে যে প্রত্যেকটা মৌলিক সংখ্যায় যদি 2 হয়, কি বুঝতে পারছো? তাহলে জি কিন্তু জি দেখবা স্যার। যে ওই সাধারণ ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ হবে। আবার কখন সসীম দশমিক ভগ্নাংশ হবে, যদি প্রত্যেকটা মৌলিক উৎপাদক যদি 5 হয়, তাহলেও সেটাকে দশমিক বানালে দেখবা দশমিক মানে সসীম দশমিক ভগ্নাংশ হবে, কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। আর জি যদি স্যার। দেখো যে না কোনোটা 2 আছে আর কোনোটা 5 আছে, কিন্তু 2 আর 5 ছাড়া ওখানে আর কোনো মৌলিক উৎপাদক নাই, সেক্ষেত্রেও কিন্তু ওই সাধারণ ভগ্নাংশটাকে রূপান্তর করলে এটা সসীম দশমিক ভগ্নাংশ হবে। কি আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে তাইলে কখন সসীম দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে? কিন্তু যদি দেখা যায় যে এই যে মানে যে সাধারণ ভগ্নাংশটাকে হরকে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলা, কিন্তু করে যদি দেখা যায় 2 নাই অথবা 5 নাই অথবা 2 আর 5 দুইটাই আছে, কিন্তু দেখা যায় জি 2 স্যার। আর 5 ছাড়াও ওখানে আরো মৌলিক সংখ্যা আছে, তাহলে কিন্তু এটা সসীম দশমিক ভগ্নাংশ হবে না, তখন সেটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। কি বোঝা হবে। গেছে? হ্যাঁ। জি স্যার। জি আচ্ছা স্যার। তাহলে এইটা একটু দেখে নাও। আচ্ছা এটা হাতে তোমাদের বেশি সময় নেই, এটা যদি পারো একটা স্ক্রিনশটটা একটা নিয়ে নিতে পারো এটা। জি জি স্যার। আচ্ছা স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলবা। এই যে তাও আমি একটু পড়ে শোনাচ্ছি। এই যে ভগ্নাংশে হরে 2, 5 ছাড়া অন্য যে কোনো মৌলিক উৎপাদক থাকলে এবং সেই হর জি স্যার। দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষ কখনো শূন্য হবে না। কারণ না। দশমিক ভগ্নাংশে এক সময় কিন্তু ভাগশেষ শূন্য হয়ে যায়, কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে কখনোই ভাগশেষ শূন্য হবে না, ঠিক না। আছে? কিন্তু জি স্যার। যেহেতু পর্যায়ক্রমে ভাগশেষের সংখ্যা হর অপেক্ষা, এইটা একটু বোঝার ব্যাপার আছে। দেখবা এটাকে তুমি যখন সাধারণ ভগ্নাংশ বানাবা, তোমাকে কিন্তু বারবার শূন্য নামাতে হবে, কি বুঝতে পারছো? তখন জি দেখবা স্যার। যে প্রত্যেকবার এক একবার এক একটা ভাগশেষ আছে, কিন্তু একবার দেখবা যে ওই ভাগশেষ গুলো কিন্তু একটা পর্যায় পর আবার রিপিটেশন করতে থাকবে, বুঝছো, সার্কুলার ওয়েতে। জি কিন্তু জি স্যার। যতটাই ভিন্ন ভাগশেষ থাকুক না কেন, ওই ভাগশেষের সংখ্যা সবসময় হরের চেয়ে ছোটই কিন্তু হবে, কি বুঝছো? এই জি জন্য স্যার। লিখছে জি স্যার। আবৃতাংশের সংখ্যা সবসময় হর অপেক্ষা কম থাকবে, ঠিক আছে, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। তাহলে জি আমি স্যার। এই যে এই সেশনটা এখানেই শেষ করছি। তুমি তুমি এখনো ইয়ে থেকে যাবা না, আমি এক্ষুনি পরের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু জি ওয়েট স্যার। করো। জি স্যার। জি স্যার। আচ্ছা।